হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব রাইমার্টিনের বিক্রিয়া। এই রাইমার্টিনের বিক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ যে রাইমার্টিনের বিক্রিয়া। রাইমার্টিনের বিক্রিয়াটা কি রকম? রাইমার্টিনের বিক্রিয়াটা আজকে আমরা শুধু এই বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব এমন করে, যাতে যদি এইচএস লেভেলের কোশ্চেন গুলো হয় সেটা কিন্তু আমরা দেখি উপর উপর চলে গেলে হয়ে যাবে, কিন্তু যদি বড় বড় পরীক্ষা যেমন নিট, জেইই এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে, বিক্রিয়াগুলোর ভিতরে, কারণ ভিতর একদম বেসিক জায়গা থেকে, ভিতর থেকে কোশ্চেনগুলোকে টেনে টেনে নিয়ে আসে। তো আমরা ওই ভিতরে ঢোকার চেষ্টা করব। এই রাইমার্টিনের বিক্রিয়াটা তোমরা দেখো, রাইমার্টিনের বিক্রিয়াটা কিভাবে আলোচনা করা করছি। যেমন আমরা জানি রাইমার্টিনের বিক্রিয়া হচ্ছে যে ফেনলকে যদি, এই যে ফেনল আছে, ফেনলকে যদি আমি ক্লোরোফর্ম CHCl3 ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH দিয়ে যদি ট্রিট করা হয়, ওটাকে যদি হিট দিয়ে ট্রিট করে, হিট দেওয়া হয় মোটামুটি 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মোটামুটি যদি হিট দিয়ে এটাকে যদি ট্রিট করা হয়, তাহলে দেখতে পাবো এখানে তৈরি হয় এইটা, প্রথমে এটা তৈরি হয়, প্রথমে আমাদের তৈরি হয় এটা, ওইখানে ONA, আর এখানে তৈরি হয় CHCl2। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, অস্থায়ী অবস্থা। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, মানে হচ্ছে অস্থায়ী অবস্থা। এটা আমি বলছি না, এনসিইআরটি বলছে। এটাকে এটা এটা কি হয়ে যায়, এই অস্থায়ী অবস্থা থাকতে পারে না, স্থায়ী অবস্থায় চলে আসে। যখন স্থায়ী অবস্থা চলে আসে, এখানে আছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে, তো তৈরি করে নেয়, এখানে তৈরি হয়ে যায় যে ONA আর CHO, ঠিক আছে, ONA আর CHO। এটাকে যদি ONaCHO, এটাকে যদি অ্যাসিড দিয়ে, লঘু, এই যে লঘু অ্যাসিড দিয়ে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, লঘু অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে তৈরি হয়ে যায় আমার এটা, এই পদার্থটা, এই যৌগটা তৈরি হয় আমার হচ্ছে OH, এখানে CHO। মানে এখানে আমরা অ্যালডিহাইড গ্রুপকে পেলাম কোথায়? অর্থ পজিশনে পেলাম, অ্যালডিহাইড গ্রুপটা অর্থ পজিশনে গেল। তাহলে এটা হচ্ছে, যদি এটা অ্যালডিহাইড গ্রুপকে যদি আমি ধরে নিই 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1, এটা 2, এরকম করে চলে যাবে, তাহলে নাম হবে কি 2 হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, 2 হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড 2 হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, যেটাকে বলা হয় স্যালিস্যালডিহাইড, যেটাকে বলা হয় স্যালিস্যালডিহাইড, স্যালিস্যালডিহাইড। এটাকে আমরা অর্থ হাইড্রোক্সি, মানে 2 নাম্বার কার্বন, 2 নাম্বার পজিশনটাকে আমরা কি বলি? অর্থ পজিশন। 2 নাম্বার পজিশনকে অর্থ পজিশন বলা হয়। 1 নাম্বার পজিশনটাকে যদি আমি অ্যালডিহাইড গ্রুপ ধরে নিই, তাহলে এটা হচ্ছে কি বেঞ্জালডিহাইড। 2 নাম্বার পজিশনে আছে OH, তাহলে সেটা হলো কি 2 হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, বা 2 নাম্বার পজিশনে আরেকটা নাম হচ্ছে অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, এই নামটাও আমরা বলতে পারি, যেটাকে বলা হয় স্যালিস্যালডিহাইড। এটা এনসিইআরটি বলছে। এটা এইচএস লেভেলের, আমরা এইচএস লেভেলে যখন আমাদের কোশ্চেন আসে, এরকম করে আমরা বিক্রিয়া করব, ঠিক আছে। যখন এটাকে আমরা ডাইরেক্ট করতে পারি, বিক্রিয়াটাকে আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে দিলাম OH, ফেনল আছে, এই ফেনলের মধ্যে দেওয়া হলো ক্লোরোফর্ম CHCl3, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, আর লঘু HCl, জলীয় দ্রবণটা দেওয়া হলো, বা এটাকে H+ যদি থাকে, এটা মানে হচ্ছে H+ মানে হচ্ছে লঘু অ্যাসিড, যদি একবারে দেওয়া থাকে তাহলে আমরা একবারে স্যালিস্যালডিহাইডটা লিখব।
আমরা একবারে লিখব স্যালিসাইলডিহাইড। এইভাবে আমরা বিক্রিয়াটা করব CHO। এই হচ্ছে আমাদের বিক্রিয়া, মানে অর্থো হাইড্রোক্সি বেনজাইলডিহাইডটা পাবো। এটাকে বলা হয় রাইমার-টিমান বিক্রিয়া। ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে যদি ফেনলের বিক্রিয়া ঘটানো হয় তাহলে আমরা পাবো কি, ক্লোরোফর্মের সঙ্গে ফেনলের বিক্রিয়া ঘটালে আমরা পাবো স্যালিসাইলডিহাইড বা অর্থো হাইড্রোক্সি বেনজাইলডিহাইড। এটাকে বলা হয় রাইমার-টিমান বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় রাইমার-টিমান বিক্রিয়া। বিক্রিয়া হচ্ছে কিভাবে, এর ভিতরে আমরা ঢোকার চেষ্টা করব। এবার কিভাবে বিক্রিয়াটা হচ্ছে, ভিতর থেকে অনেক ধরনের কোশ্চেন আছে আমাদের। এখানে এমনও হতে পারতো, এখানে আমরা পাচ্ছি অ্যালডিহাইড গ্রুপকে অর্থ পজিশনে পেলাম। অর্থ কেন অর্থ পজিশনে পেলাম, কারণ এখানে ফেনলটা আছে, ওইচ গ্রুপ যে ফেনল হচ্ছে সেটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। ওএইচ গ্রুপটা হচ্ছে, ফেনল হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, মাথার যে ওএইচ আছে, তাহলে অর্থ হাইড্রোক্সি বেনজাইলডিহাইডটা আমরা পেলাম। আমরা প্যারা হাইড্রোক্সি বেনজাইলডিহাইডটাও পেতে পারতাম, প্যারা হাইড্রোক্সি বেনজাইলডিহাইডটাও পাবো। আমরা দুই ধরনের যৌগ পাবো, অর্থ হাইড্রোক্সি বেনজাইলডিহাইড, প্যারা হাইড্রোক্সি বেনজাইলডিহাইড পাবো। তবে আমরা মেজর প্রোডাক্ট যেটা মুখ্য যৌগ হিসাবে আমরা কিন্তু অর্থো হাইড্রোক্সি বেনজাইলডিহাইডটা পাবো। আমরা মুখ্য যৌগ হিসাবে প্যারা হাইড্রোক্সি বেনজাইলডিহাইডটা পাবো না, কেন সেটাও আমরা আলোচনা করব। কেন অ্যালডিহাইড গ্রুপটা প্যারা পজিশনে গেল না, অর্থ পজিশনে ঢুকলো, সেটাও আমাদের কোশ্চেন থাকলো, এটাও আমরা আলোচনা করব। তো দেখে নেওয়া যাক এর বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কিভাবে বিক্রিয়া হয়ে থাকছে। রাইমার-টিমান বিক্রিয়ার যে বিক্রিয়ার যে ক্রিয়া কৌশল সেটা আমরা একটু দেখে নিচ্ছি। দেখো এটা হচ্ছে ফেনল। প্রথমে হচ্ছে কি, এই যে ফেনল আমরা জানি ফেনলের মধ্যে মাথায় কি আছে, OH আছে। এই কি করছে, একটা প্রোটন দান করে উৎপন্ন করছে ফেনক্সাইড আয়ন, তৈরি করলো কি ফেনক্সাইড O- ফেনক্সাইড আয়ন। এই যে ফেনক্সাইড, এটাকে বলা হয় ফেনক্সাইড আয়ন। এখানে ইলেকট্রনের ভরপুর আছে, ভর্তি আছে ইলেকট্রন, মানে ইলেকট্রনের ভান্ডার আছে এখানে। হাই ইলেকট্রন, এখানে হাই ইলেকট্রন আছে। তো এটা আমরা পেলাম। এবার ক্লোরোফর্মকে যদি আমরা দেখি, ক্লোরোফর্মটা, সেই ক্লোরোফর্মটাকে আমরা এইভাবে লিখলাম। ক্লোরোফর্মটাকে আমরা এইভাবে লিখছি CHCl3। আমরা দিলাম কি, দিয়েছিলাম NaOH। এই NaOH এর মধ্যে যে OH আছে, NaOH এর মধ্যে যে OH আছে, সেই OH মাইনাস, এখান থেকে আসবে OH মাইনাস এই হাইড্রোজেনকে বলবে চলো যাই, হাইড্রোজেন বলবে ঠিক আছে দাঁড়াও, ইলেকট্রনটাকে দিয়ে আসি। এই যে ইলেকট্রনটাকে দিয়ে দিলে তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন, এখানে কার্বন তিনটা আছে, তিনটা ক্লোরিন, এখানে তো হলো কি সি মাইনাস, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, আনস্টেবল হয়ে গেল পুরোপুরি, মানে এর স্থিতিশীলতা খুবই কমে গেল। কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, মানে এর যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা খুবই কম। আবার এখানে এই ক্লোরিন গুলোর কি আছে, এই ক্লোরিন গুলো হচ্ছে মাইনাস আই ইফেক্ট, মানে কি ইলেকট্রনকে নিজের দিকে টানছে, ইলেকট্রনকে টানছে নিজের দিকে। ওই যে ক্লোরিন গুলো ইলেকট্রনকে নিজের দিকে টানছে, টানার জন্য কার্বন কি বলবে, তাড়াতাড়ি নিয়ে যা আমার কাছ থেকে, ইলেকট্রনটাকে নিয়ে যা, মাথার পরে এই যে বোঝাটা যে আছে তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে। তো এখান থেকে কি হবে, একটা ক্লোরিন কি হবে, চলে যাবে, ইলেকট্রনটা নিয়ে চলে গেলে কি হবে, এটা সি, এই যে Cl2, এখানে হচ্ছে দুটো ইলেকট্রন, যে CCl2, এটা হচ্ছে ক্লোরিন। Cl মাইনাসটা এখান থেকে একটা বেরিয়ে গেছে, একটা Cl মাইনাস কি হলো, এখান থেকে Cl মাইনাস বেরিয়ে গেল, উৎপন্ন Cl2, মানে CCl2। এই যে CCl2 এটাকে বলা হয় কার্বিন, যে তৈরি হলো যে CCl2, এটাকে বলা হয় কার্বিন। এই কার্বিনটা হচ্ছে কি, কার্বিনটাকে আমরা কি বলবো, এই কার্বিনটা যে ইলেকট্রন, দুটো ইলেকট্রন,
এইখানে কিন্তু এই কার্বনের কাছে কিন্তু ইলেকট্রন ঘাটতি হয়ে গেল, ইলেকট্রনের ঘাটতি মানে অক্টেট ফুলফিল নেই, এখানে 2টা 4টা 6টা 2টা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। তার মানে ও কি চাইবে, কার্বন কার্বন কি চাইবে, কার্বন ইলেকট্রনটা নেওয়ার চেষ্টা করবে, ওর কাছে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, ঘাটতি পূরণ করার জন্য কি করব, ইলেকট্রনটাকে নেওয়ার চেষ্টা করবে, ইলেকট্রনটা কার কাছ থেকে, ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, সেই ইলেকট্রনটা পাবে কোথায় থাকে, আচ্ছা কার্বন এখানে যে ইলেকট্রন, কার্বনের কাছে যে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, কার্বন চাইবে ইলেকট্রনটা নিতে, সেটা পাবে কোথায় থেকে, এই যে ইলেকট্রনের ভান্ডার পড়ে আছে এখানে ফেনক্সাইডের মধ্যে, ইলেকট্রনের ভান্ডার ওখানে পড়ে আছে, ওইখান থেকে ইলেকট্রনটা পাবে। এবার ইলেকট্রনের যে ঘাটতি থেকে গেল কার্বনের মধ্যে, তো কার্বন কাজ করবে কি হিসাবে, এই কার্বনটা কাজ করবে অ্যাজ এ ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে, ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে, ইলেকট্রোফাইল। তোমরা জানো ইলেকট্রোফাইল কাকে বলে, ইলেকট্রোফাইল লাভার অফ ইলেকট্রন, যে ইলেকট্রনকে ভালোবাসে তাকে বলা হয় ইলেকট্রোফাইল। যারা ইলেকট্রনকে ভালোবাসে মানে মাইনাসকে ভালোবাসে, মাইনাসকে কারা ভালোবাসবে, যাদের কাছে ইলেকট্রনের ঘাটতি থাকবে, মানে ইলেকট্রনের প্রতি যাদের আকৃষ্ট বেশি তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এখানে কার্বন ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে, যেহেতু এর কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রোফাইল। তাহলে রিঅ্যাকশনটা কি হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা এখানে ঘটবে। তাহলে আমরা বলছি কার্বন এখানে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। কেন কার্বন, এখানে কোশ্চেনটা হতে পারে মাঝখান থেকে, এই যে রাইমার-টিমার বিক্রিয়া ইলেকট্রোফিলিক যে ইলেকট্রোফাইল হিসাবে কে কাজ করছে, ইলেকট্রোফাইল কে, ইলেকট্রোফাইলটা হচ্ছে যে কার্বন, ইলেকট্রনের ঘাটতি আছে কার্বনের কাছে। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে এই কার্বন ইলেকট্রোফাইল গুলোকে আমরা দেখছি যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, মানে ইলেকট্রনের প্রতি যাদের আকৃষ্ট বেশি, মানে মাইনাস চার্জের প্রতি যাদের আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি, তাদেরকে তো আমরা বলি ইলেকট্রোফাইল। তো সমস্ত প্লাস চার্জগুলো কি হয়, ইলেকট্রোফাইল হয়, মানে যতগুলো প্লাস চার্জ আছে তারাই কি করবে, মাইনাসের প্রতি আকৃষ্ট হবে, মাইনাসকে টেনে নেবে, খিচে নেবে, তারা টানবে, মাইনাসকে দেখলে টেনে নেবে সমস্ত প্লাসগুলো। কিন্তু এইটা হচ্ছে মাথার মধ্যে, কার্বনের কাছে প্লাস চার্জও নেই, তা সত্ত্বেও এটা হচ্ছে ইলেকট্রোফাইল, কার্বনের কাছে কোনো প্লাস চার্জ নেই, ইলেকট্রনের ঘাটতি আছে, তার জন্য কার্বনের মধ্যে কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে, তার জন্য এই কার্বনটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো আমরা দেখে নেব এরপর কি হচ্ছে ক্রিয়া কৌশলটা, রিঅ্যাকশনটা হচ্ছে কিভাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ফেনল নিলাম, ফেনক্সাইড আয়ন, এটা হচ্ছে আমার ফেনক্সাইড আয়ন, ফেনক্সাইড এখানে আছে মাইনাস চার্জ আছে, ফেনক্সাইড আয়ন। ঠিক আছে, এই ফেনক্সাইড আয়ন, আর এখানে নিলাম কার্বনটা, কার্বন CCl2, যে কার্বন CCl2 কার্বন, কার্বন হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই ইলেকট্রোফাইল দুই জায়গায় অ্যাটাক করতে পারে, অর্থ পজিশনে না হলে প্যারা পজিশনে, কারণ আমরা জানি কারণ এখানে জানি আমরা ইলেকট্রনের যে ঘনত্ব বাড়বে একটা অর্থ পজিশনে, প্যারা পজিশনে, কি কারণে, রেজোন্যান্সের কারণে। এখানে যে অক্সিজেন O মাইনাসে আছে না, O মাইনাসে এম ইফেক্ট আছে, প্লাস এম ইফেক্ট, এবারে প্লাস এমটা কি, প্লাস এম ইফেক্টটা হচ্ছে মেসোমেরিক ইফেক্ট, মেসোমেরিক ইফেক্ট মানে রেজোন্যান্স করবে। এই যে অক্সিজেনের মাথার উপরে যে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জ কি করবে, এখানে রেজোন্যান্স করবে, এটা আর এখানে দেবে ইলেকট্রনটাকে এখানে দেওয়ার পরে কি হবে, এখানে অ্যাটাক করবে, তাহলে তৈরি হবে কি, তৈরি হবে হচ্ছে এটা, এখানে তৈরি হলো CCl। আচ্ছা, এই বন্ডের ইলেকট্রনটা এখানে কিন্তু কোনো প্লাস চার্জ ছিল না, প্লাস চার্জ যদি থাকতো তাহলে কিন্তু এই কার্বনটা প্রশমিত হয়ে অবস্থায় থাকতো, মানে কার্বনের মাথায় কোনো প্লাস মাইনাস চার্জ থাকতো না, কিন্তু এখানে কার্বনের মাথায় মাইনাস চার্জ থাকবে। কেন মাইনাস চার্জ থাকবে, কারণ এখানে বন্ডের ইলেকট্রনটা নিয়ে কার্বনেরকে দিয়ে দিয়েছে, এখানে বন্ডের ইলেকট্রনকে, পাই ইলেকট্রনটা পুরোপুরি কার্বনের কাছে, কারণ কার্বনের কাছে কোনো প্লাস চার্জ ছিল না, এখানে ইলেকট্রন, এই কার্বনের কাছে ইলেকট্রনের ঘনত্ব
বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য এখানে কার্বনের মাথায় মাইনাস চার্জ তৈরি হয়েছে। এই কার্বন এখানে তার একটা হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটাকে আমরা দেখাচ্ছি এরকম করে। এবার হবে কি, এবার এখানে কিন্তু আচ্ছা এই কার্বনটা, এখানে একটা প্রশ্ন থাকে, এখানে একটা প্রশ্ন আমাদের যে এই যে কার্বনটা CCl2 ইলেকট্রনের ঘাটতি আছে, এই ইলেকট্রোফাইল তো অ্যাটাক করতে পারতো অক্সিজেনের কাছে, অক্সিজেনের কাছে অ্যাটাক করতে পারতো O- এর কাছে, ওখানে অ্যাটাক না করে কার্বনের কাছে অ্যাটাক করলো কেন? এইখানে কার্বনের কাছে, তার কারণটা হচ্ছে কার্বনের মাথায় যখন মাইনাস চার্জ থাকবে না, সেটা কিন্তু বেটার নিউক্লিওফাইল দেন O-, মানে অক্সিজেন, অক্সিজেন তার মাথার উপরে ইলেকট্রনটাকে মাইনাসটাকে ধরে রাখতে পারবে তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার জন্য, মোর ইলেকট্রোনেগেটিভিটির জন্য। কিন্তু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম থাকার জন্য মাথার উপরে ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে না। মানে কি করে বোঝাবো এটাকে, যে মাথার উপরে, তাহলে কার্বনটা যেহেতু মাথার উপরে ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে না, আনস্টেবল ভাবে থাকবে, এই কি করবে, এই কাউকে পাশে দেখলে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে কার্বনটা সি মাইনাস কি হবে, কাউকে আশেপাশে দেখলে অ্যাটাক করে নেবে, ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে, মাইনাসটাকে নিউট্রাল করতে চাইবে। কিন্তু অক্সিজেন মাথার উপর মাইনাস চার্জটাকে এর থেকে একটু স্থিতিশীল অবস্থায় থাকবে, ধরে রাখতে চাইবে। তাহলে এখানে যদি আমি নিউক্লিওফিলিসিটি হিসাবে যদি দেখি, নিউক্লিওফাইল হুইজ মোর নিউক্লিওফাইল, কোনটা নিউক্লিওফাইল ভালো নিউক্লিওফাইল, এক কথা যদি আমি বলি যে কোনটা হচ্ছে ভালো নিউক্লিওফাইল, তাহলে হচ্ছে কার্বন মাইনাস, সি মাইনাসটা হচ্ছে বেটার নিউক্লিওফাইল দেন O-। কেন? কারণ কার্বন তার মাথার উপরে মাইনাস চার্জকে ধরে রাখতে চাইবে না, সহজে কাউকে দেখলে তার সঙ্গে অ্যাটাক করবে আশেপাশে। যেমন যদি এখন আমি একজন ডায়াবেটিস বা সুগার পেশেন্টকে এক বাটি দিয়ে দিলাম রসগোল্লা, খেতে চাইবে না, ও কাউকে দেখলে বলবে নিয়ে বেটা খা, এরকম ব্যাপার হয়ে গেছে। এখানে কার্বনটা কিন্তু চাইবে না মাথার উপরে অক্সিজেনটাকে ধরে রাখতে, ও যাকে পাশে পাবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রশমিত হওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু কোশ্চেন, এইখান থেকে কোশ্চেন, তাহলে কার্বনটা হচ্ছে ভালো নিউক্লিওফাইল অক্সিজেনের তুলনায়। এবার যদি আমার কোনো কোশ্চেন থাকে এরকম করে দিয়ে দিল কোনটা ভালো নিউক্লিওফাইল কোনটা খারাপ নিউক্লিওফাইল, তার যদি অর্ডার সাজাতে দেয়, তাহলে আমি এভাবে তার তড়িৎ ঋণাত্মকতা দেখে বা এইভাবে ব্যাখ্যা করতে পারবো, আমরা একবার দেখে ধরে নিতে পারবো কে মাথার উপরে মাইনাসটাকে ধরে রাখতে পারবে, কে ধরে রাখতে পারবে না। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ধরে তার মাথার উপরে মাইনাসটাকে বহন করার ক্ষমতা বেশি, যার কম রাখতে চাইবে না। তো এটা হচ্ছে কার্বনের ভালো, এই কার্বন হচ্ছে ভালো নিউক্লিওফাইল, অক্সিজেন হচ্ছে কার্বনের তুলনায় কম নিউক্লিওফাইল। এইখানে আমরা নিউক্লিওফাইলটা আলোচনা করলাম। তাহলে এটা একটা আছে, কারণ এইটার জন্য কি হবে, এই যে আর এখানে অক্সিজেনের প্লাস মেসোমেরিক ইফেক্ট মানে রেজোনেন্সের জন্য কি হবে, অক্সিজেন বেনজিন বলয়ের মধ্যে করে ইলেকট্রনটাকে কি করবে, রেজোনেন্স করে স্টেবিলিটি পাবে। অক্সিজেন রেজোনেন্সের মাধ্যমে তার স্টেবিলিটি লাভ করবে, স্থিতিশীলতা লাভ করবে। তার জন্য কি হবে, এখানে অর্থ পজিশনে কার্বনটা অ্যাটাক হবে, নিউক্লিওফিলিক অ্যাটাকটা এখানে অর্থ পজিশনে হবে। তাহলে আমরা এটা পাবো। এবার কি হচ্ছে, এইখানে এর অ্যারোমেটিক ক্যারেক্টারটা ডিস্টার্ব হয়ে গেছে, অ্যারোমেটিক ক্যারেক্টার, অ্যারোমেটিসিটি এখানে পুরোপুরি আমরা দেখছি ডিস্টার্ব হয়ে গেছে এখানে। তো এ কি করবে, নে তো অ্যারোমেটিক ক্যারেক্টারটা ফিরিয়ে নিয়ে নে, হাইড্রোজেনটা দিয়ে চলে যাবে। যেই এখানে বন্ড তৈরি হলো, এ বলবে যা তোর ইলেকট্রনটা নিয়ে নিজের কাছে চলে যা, অক্সিজেনের মাথায় চলে যাবে। তাহলে আমরা পাবো কি, এইখানে পাবো আমরা হচ্ছে এইটা, আমরা এখানে অ্যারোমেটিক ক্যারেক্টার আবার পেয়ে গেলাম, এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে আবার ওই যে H+, এই যে H এই বন্ধনটা এখানে ইলেকট্রনটা দিয়ে বেরিয়ে গেল H+, সেই H+ কে কি করবে, এ খেয়ে নেবে H+ টাকে। তাহলে এখানে পাবো আমি CHCl2, এখানে হয়ে গেল আবার O-, CHCl2O-। এবার এর মধ্যে যদি দেওয়া হয় NaOH, দুটা NaOH, এই OH কি করবে, দুটা ক্লোরিনকে অ্যাটাক করবে,
দুটা OH এখানে দুটা ক্লোরিনকে আমরা জানি NaOH দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে দুটা OH দিয়ে দুটা ক্লোরিন বেরিয়ে যাবে, আমরা পাবো এখানে এই যোগ্যটা পাবো O মাইনাস সি, এখানে H দেখাচ্ছি সি H তো আছে এখানে যদি বেরিয়ে গেল তাহলে OH আর OH, ঠিক আছে। এই OH বেরিয়ে গেল, দুটা OH বেরিয়ে যাবে, এখানে আছে O মাইনাস। এবার কি হবে, এবার যদি আমি দেখি এবারটাকে, এবার কি হবে, এটা হচ্ছে এবার হয়ে গেল এটা অস্থায়ী যৌগ, এখানে আনস্টেবল হয়ে গেল, এই স্থিতিশীলতা কমে গেল, কারণ পাশাপাশি এই যে দুটো বড় OH গ্রুপ পাশাপাশি থাকার জন্য এখানে ধাক্কা